এই মব সন্ত্রাসটা শুরু হলো এই আওয়ামী লীগের নেতাদের বাড়িতে আগুন দেওয়া থেকে শুরু করে। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের দেশের সরকার নীরব অবলোকন করলো, কিচ্ছু করলো না। তাহলে কি আপনি বলতে চাচ্ছেন এই সরকারের ভেতরেই কেউ এই মব যেন সংগঠিত হয় এর জন্য দায়ী? এবং এক্ষেত্রে আমাদের দেশের সেনাবাহিনীর কোনো দায় নাই? তারা হাত পা গুটিয়ে বসে থাকবে? আপনার কি মনে হয় জনাব ভাই? না, আপনি ঠিকই বলছেন। বাংলাদেশে এই যে একটু আগে যেটা বললাম, বাংলাদেশে এখন যদি আপনি আইন শৃঙ্খলা রক্ষার জন্য যদি কোনো বাহিনী সত্যিকার এখন স্ট্রং ভূমিকা রাখতেছে, সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। এবং ওয়াকারুজ্জামান ফেরেস্তা না হলেও 5ই অগাস্টে আগে এবং পরে জেনারেল ওয়াকারুজ্জামান এবং আমাদের বাংলাদেশ সেনাবাহিনী এজ এ হোল, তাদের যে ভূমিকা, তাদের প্রশংসা আমাকে করতেই হবে। 5ই অগাস্ট যদি পজিটিভ ভূমিকা বাংলাদেশ সেনাবাহিনী না করত, তাহলে বাংলাদেশে এখন তো 1400 বা 2000 মারা গেছে, 14,000 এমনকি 14 লাখও মারা যেতে পারত যদি সেনাবাহিনী হাসিনার কথা শুনতো। হাসিনার কথা শোনারই তো কথা ছিল, কিন্তু জনতার কাতারে ওয়াকারুজ্জামান এবং বাংলাদেশ সেনাবাহিনী আসছে। 5ই অগাস্টের আগে আমি আপনি সহ বাংলাদেশের সকল মানুষ আমরা সেনাবাহিনীর তীব্র সমালোচনা করছি এবং আমরাও তাদেরকে ছাড়ি নাই যে বাংলাদেশের মানুষের পক্ষে থাকতে হবে। হাসিনা বাংলাদেশের একটা ড্রাকুলা, সে ভারতের চর। এবং শেষ পর্যন্ত সেনাবাহিনী বাংলাদেশে বন্দুকের নল হাসিনার দিকে তাক করার কারণে আমাদের এই অভ্যুত্থান বলেন, আপরাইজিং বলেন, আমাদের এটা খুব দ্রুত সংগঠিত হইতে পারছে। এই জন্য বাংলাদেশ যদি বলেন আমরা সাধারণ জনগণের উপরে গুলি করব না, এই সিদ্ধান্তটাই তো হাসিনা নাই। এই সিদ্ধান্ত মানেই গণতান্ত্রিক। এই গণতন্ত্রের পক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর এই ভূমিকাকে আমরা সারা জীবন, আগামী ইতিহাস যখন লেখা হবে, এই ভূমিকা প্রশংসা করতেই হবে। এবং এখনো আমাদের জানা মতে গণতন্ত্রের পক্ষে, নির্বাচনের পক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে জেনারেল ওয়াকারুজ্জামান সহ যারা ভূমিকা রাখছে তাদের প্রশংসা আমরা করে যাব। এবং সাথে সাথে এটাও বলবো, হাসিনার গুম বাহিনী এবং হত্যাকারী যারা এখনো লুকিয়ে আছে তাদেরকে ধরতে হবে, তাদের বিচার করতেই হবে এবং ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ করবে। ইন্টারিম গভর্নমেন্ট কতটুকু করবে না করবে আমরা জানি না, কিন্তু ভবিষ্যতে এদেরকে কারো ছাড় দেওয়া হবে না। বাংলাদেশের মানুষের যাদেরকে গুম করছে, খুন করছে, তাদের হত্যাকারীদের কোনো রেহাই নেই, সে যে বাহিনীর লোকই হোক বা যেই সংগঠনের লোকই হোক। আপনি যে বললেন এই যে কতিপয়, এই যে নতুন আয়াতুল্লাহ খোমেনি, এই যে প্যারিসে একজন আছে ভণ্ড, যার ভূমিকা অতি অবশ্যই আমরা প্রশংসা করছি। আপনার নিশ্চয় মনে আছে আমাদের সাকিবের সাথে একটা প্রোগ্রামে ভারতের বিখ্যাত ইউটিউবার ধ্রুব রাঠে, যার প্রায় 30 মিলিয়ন সাবস্ক্রাইবার, আমরা দুজনের সাথে তুলনা করে আমার এই ভণ্ডপীর, এই যে এদের ভণ্ডপীর তখন তো বুঝতে পারিনি। এই ভণ্ডপীরের আপনি চমৎকার একটা কথা আপনি রিয়েলাইজ করেছেন। আমরাই প্রথম, আমি এবং আপনি শো করেছিলাম এই ধ্রুবরাটিকে নিয়ে। জি, তখন আমি এবং আপনি প্রশ্ন তুলেছিলাম যে বাংলাদেশে কি কোনো ধ্রুবরাটি নাই? আমরা কি বাংলাদেশে কোনো ধ্রুবরাটি? আচ্ছা, বাংলাদেশ, ভারতের ধ্রুবরাটি তো কয়েক, মানে কি বলবো, বিশাল তার ফ্যান বেস। আমি আপনাকে বলি না, 3 কোটি। সে কি মব তৈরি করে না? আপনি সে নির্বাচনের আগে, ভারতের নির্বাচনের আগে নরেন্দ্র মোদীর ব্যাপারে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে, হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে অত্যন্ত জোরালো সে কয়েকটা ভিডিও করছে এবং অবশ্যই ভূমিকা রাখছে। আমরা যে প্যারিসের এই ভণ্ড বা আরো 2-4 জন ভণ্ড, তারা যে ভূমিকা রাখে না, তাদের প্রশংসা আমরা করছি। এমনকি ধ্রুব রাঠের থেকে মনে করছিলাম সে আরো বেশি আপনার ভূমিকা রাখতেছে বাংলাদেশের প্রেক্ষিতে, যদিও সে তার 10 ভাগের 1 ভাগও তার সাবস্ক্রাইবার নাই,
দেশ হিসেবে বাংলাদেশের মানুষও কম, সাবস্ক্রাইবারও কম, তারপরও তার কয়েক মিলিয়ন আছে, ভালো। কিন্তু আপনি এখন ধ্রুব রাতের এখন আপনি তার অনুষ্ঠান দেখেন টিটু ভাই, আপনি দেখেন আমি নিয়মিত দেখি। সে এখন কি করতেছে, সে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শিখাচ্ছে ভারতীয় ছেলে মেয়েদেরকে, সে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট শিখাচ্ছে, সে মানে আপনার আধুনিক জ্ঞান বিজ্ঞান, তারা কিভাবে কর্মসংস্থান করতে পারে ঘরে বসে, তারা কিভাবে ডিভাইস ব্যবহার করে পয়সা কামাইতে পারে, তারা কিভাবে নিজেদেরকে এনলাইটেন করবে এডুকেশনালি, সায়েন্টিফিক্যালি এবং পলিটিক্যালি। এবং তার যে এই যে ভারতের মিডিয়ার যে ধরেন পাক ভারত এই যে সম্প্রতি যে ছোটখাটো যে যুদ্ধ বা কনফ্লিক্ট যেটা হয়ে গেল, আপনি তার ওখানে আসল তথ্য পাবেন, ভারতের মিডিয়াতে পাবেন না, বিশ্ব মিডিয়াতে হয়তো কিছু কিছু পাবেন। অর্থাৎ আমি বলতে চাচ্ছি একটা দেশের জন্য যদি আপনার ভালোবাসা থাকে, একটা দেশের গণতন্ত্রের প্রতি আপনার কমিটমেন্ট থাকে, আপনি আপনি কি বিএনপি করলেন না, জামাত করলেন না, এনসিপি করলেন, কোনো সমস্যা নেই। এই ভণ্ড, এই যে নতুন আয়াতুল্লাহ খোমেনি এই যে প্যারিসে বসে বসে যে ভণ্ডামি বাংলাদেশের বিরুদ্ধে এখন করতেছে, আবার তার কিছু ভণ্ড আবার এই যে উপদেষ্টা পরিষদে ঢুকছে, তার মধ্যে একটা ধরেন আমাদের পরিষ্কার করতে হবে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা মাথার উপর রেখে বলবো, স্যার ডক্টর খলিলুর রহমানকে আপনি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার কেন করছেন? এটা কি আমেরিকার প্রেসক্রিপশন নাকি ভন্ডের প্রেসক্রিপশন? হঠাৎ করে তাকে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার করে সে এখন মায়ানমারের সাথে যুদ্ধ লাগাতে চায়, সে সেনাবাহিনীতে কর্তৃত্ব নিতে চায় এবং সে সেনাবাহিনীকে উস্কাতে চায়, সে ভিতর থেকে তার ভণ্ড প্যারিস থেকে ভণ্ডামি করতে চায়। এবং সেখানে রিজওয়ানা হাসানের কথা বলতে চাই, উপদেষ্টা, তার হাজবেন্ড আবু বকর সিদ্দিকীকে হাসিনার আমলে গুম করা হয়েছিল, সে হাসিনার বিরুদ্ধে মামলা করে না কেন? রিজওয়ানা হাসান, আপনাকে প্রশ্ন করি, আপনার স্বামী 1 থেকে 2 দিন গুম ছিল, পরে আপনি হাসিনার কাছে আবেদন করছেন, হাসিনা আপনার জামাইকে ছেড়ে দিল। ব্যারিস্টার সারোয়ার ইকবাল করিম ভুঁইয়া যে সাবেক সেনাপ্রধান, উনাকে 2 থেকে 3 ঘন্টা আটক করছিল, সেজন্য উনি গুম কমিশনে রিপোর্ট করছে, মামলা করছে। আপনার স্বামী আপনার গুম হয়েছিল, হাসিনা তাকে গুম করছিল এবং আপনি সরাসরি আবেদন করেছিলেন, আমাদের কাছে সব তথ্য প্রমাণ আছে, এবং একদিন পরে আপনার স্বামীকে কলা বাগানে ছেড়ে দেয় এবং এরপরে আপনি কোনো মামলা করতেছেন না। এখন কেন মামলা করেন না? আপনি নাকি অন্যতম হোতা নির্বাচন যাতে না হয় এটার আপনি পিছনে গুটি নাড়তেছেন। আরো 2-3 জন উপদেষ্টা আছে, সবাই আমরা জানি, বাইরে একটা আছে আর এক শয়তান নুরুল ইসলাম ছোটন, ফরহাদ মজাহার, এইসব ভণ্ড এবং বিকৃত বামপন্থী যারা এক সময় ছিল উগ্র বাম, এখন হয়েছে তারা উগ্র ডান। বাংলাদেশে কোনো উগ্র বাম বা উগ্র ডানের জায়গা বাংলাদেশে কোনোদিন বাংলাদেশের মানুষ দিবে না, কোনোদিন জায়গা বাংলাদেশের জায়গা হবে না। মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করছে হাসিনা, মুক্তিযুদ্ধের চেতনা নামে বাকশাল করছিল হাসিনা, সেজন্য মুক্তিযুদ্ধের দোষ না, হাসিনার দোষ বা মুজিবের দোষ। মুক্তিযুদ্ধ নিয়ে যারা কথা বলবে, কটাক্ষ করবে, তাদের বাংলাদেশে থাকার কোনো জায়গা নেই। আবার এই যে 24-এর গণ অভ্যুত্থান, ছাত্র জনতার গণ অভ্যুত্থান, এটাকে হাইজ্যাক করার ক্ষমতা ওই এক ভণ্ডপীর বা 2-4 জন ভণ্ডামি করে উগ্রবাদ এবং কয়েকজন উপদেষ্টা, এদের আসল টার্গেট কি জানেন টিটু ভাই? আমি যদি আমার ক্ষুদ্র জ্ঞানে যদি বিশ্লেষণ আপনি আমাকে করতে বলছেন, এদের আসল টার্গেট হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে উৎখাত করা। ডক্টর মোহাম্মদ ইউনূসকে উৎখাত করা হচ্ছে ওদের আসল টার্গেট। ডক্টর মোহাম্মদ ইউনূসকে উৎখাত করে একটি বিপ্লবী সরকার করা, এটাই হচ্ছে ওদের মিশন। সো কল বিপ্লব, এটা ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ তাদেরকে ওই কি বলবো, আমি এত তার মতো তো নোংরা ভাষা এবং আরেকটা জিনিস আপনার কাছে জানতে চাই, এই যে বিএনপি কে আক্রমণ করার পিছনের উদ্দেশ্য কি? উদ্দেশ্য একটাই, বিএনপি যেন এই সরকারের কাছ থেকে সমর্থন প্রত্যাহার করে নেয়। এটাই রাইট কথা। আপনি একদম শুধু বিএনপি না, আমি আপনি ভালো কথা আমাকে আবার মনে করাই দিলেন। সেটা হচ্ছে
বাংলাদেশের দুইটা শক্তি এখন সক্রিয়, সবচেয়ে পাওয়ারফুল দুইটা শক্তি। সেটা আপনি মানেন না মানেন, সেটা আপনি আমার সাথে ভিন্ন মত পোষণ করতে পারেন বা আমাদের দর্শকরা ভিন্ন মত পোষণ করতে পারেন। একটা হচ্ছে সেনাবাহিনী, মানে সরকারি বাহিনী হিসেবে এখন সবচেয়ে পাওয়ারফুল হচ্ছে সেনাবাহিনী এক। দ্বিতীয় হচ্ছে রাজনৈতিক শক্তি বিএনপি, সবচেয়ে পাওয়ারফুল শক্তি। এই ভণ্ডরা, এই নৈরাজ্যবাদীরা, এই উগ্র বামপন্থী, যারা এখন উগ্র ডানপন্থী দেখাচ্ছে, যারা 2013 সালে কাদের মোল্লাদের, নিজামীদের ফাঁসির দাবিতে শাহবাগ দখল করছিল, এই উগ্র বামেরা উগ্র ডান হইয়া আলটিমেটলি ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে যে দুই প্রধান শক্তির সমর্থন, রাজনৈতিক শক্তি হিসেবে বিএনপি এবং প্রাতিষ্ঠানিক শক্তি হিসেবে সেনাবাহিনীকে উত্তক্ত করে, এই তার পোস্ট দেখবেন, এই যে বিএনপি জ্বালাও পোড়াও করতেছে, বিএনপি হ্যান করতেছে, বিএনপি ত্যান করতেছে, আর প্রতিদিন সে বলবে যে আজকে কু হচ্ছে, আজকে ওই হচ্ছে, আজকে ওই জেনারেল এই করছে। হারামজাদা বদমাইশ, এই হারামজাদা সে রর এক নম্বর এজেন্ট। এই প্যারিসের এই ভণ্ড, এই যে এই আচার্য, এই ভণ্ড আচার্য আপনার, সে বাংলাদেশের সেনাবাহিনীকে উত্তক্ত করতে চায়, বাংলাদেশ সেনাবাহিনীকে সে রর এক নম্বর এজেন্ট, আবার বিএনপিকে এমন ভাবে গুতাচ্ছে যাতে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে এই দুই শক্তির একটা শক্তি যদি সমর্থন প্রত্যাহার করে, দুঃখের সাথে আপনি দেখবেন বাংলাদেশে নৈরাজ্য শুরু হয়ে গেছে। একদম। এবং এই নৈরাজ্যের জন্য আমি মনে করি বাংলাদেশ সেনাবাহিনী যথেষ্ট ম্যাচিউরড, সিজনড। একইভাবে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি 2, 4, 5, 7 জন নেতার সমালোচনা আমরাও করছি, তারা মাঝে মাঝে উল্টা পুল্টা কথা বলে। এট দ্য এন্ড অফ দ্য ডে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সাপোর্ট করে যেতে হবে। উপদেষ্টা যারা এই ভণ্ডের সাথে, এই নৈরাজ্যবাদীদের সাথে, আমি মনে করি এনসিপির ছেলেপেলেরা, তাদের উইজডমের অভাব থাকলেও তাদের জ্ঞান আছে, বুদ্ধি আছে, তারা ধীরে ধীরে বুঝতেছে তাদের ক্ষমতা তারা রাতারাতি পাবে না। তারা রাজনৈতিক দল করছে, আমরা তাদেরকে অনুরোধ করব আগামী 5, 10, 15, 20 বছরের প্ল্যান নিয়ে আগাইতে, এবং বাংলাদেশে আরেকটা বড় রাজনৈতিক শক্তি যে হাসিনা এবং আওয়ামী লীগের ডিপার্চারের পরে একটা বড় ভ্যাকুয়াম আছে, সেই ভ্যাকুয়ামে আপনি ফুলফিল করার জন্য একটা বড় রাজনৈতিক শক্তি হিসাবে এনসিপি আসুক, সেটা আমরা চাই। তারা যাতে এইরকম ভণ্ডদের, না, আপনি চমৎকার, আমি এই জায়গাতে আমি আসবো, আপনি জাস্ট ওই জায়গাতে থাকেন। আমরা সবাই কিন্তু আশা করেছিলাম যে এনসিপি এই ভ্যাকুয়ামটা পূরণ করবে, এবং এনসিপি যখন জন্মগ্রহণ করলো তখন তাদের রাজনৈতিক ডিরেকশনের কথা বলল যে তারা মধ্যপন্থী। কিন্তু আমি বেশ কয়েকটা আমার শোতে আমি প্রশ্ন করেছি যে তোমরা যদি মধ্যপন্থী বলো, তাহলে তোমাদের একদম মানে সেন্টার রাইটের সাথে তোমাদের এত গদগদ কেন? তোমরা এত মানে কোনো কিছু তোমরা যদি না পারো, তাহলে তোমরা ওই জামায়াতে ইসলামের উপরে ভর করো কেন? ইসলামিক দলগুলোর উপরে ভর করো কেন? তোমরা নিজেদের শক্তিতে দাঁড়াও না কেন? কারণ তোমাদের তো সমর্থন সারা বাংলাদেশের মানুষ তোমাদেরকে সমর্থন করেছে। তাহলে তোমরা বারবার কই গুদুগুদু করো কেন? ওই মানে এক্সট্রিমিস্টদের ঘাড়ের উপর চাপো কেন? জামাতের সাহায্য নাও কেন? এখন এই জন্যই বলছি আমি আপনাকে যে দেখুন, আমার কাছে মনে হয়, আমি এটা বলেছিলাম আমার ইয়েতে, যে ওই ছেলেটার নাম হচ্ছে আপনার হাসনাতকে বলেছিলাম, হাসনাত, 3 বার বলেছি, হাসনাত আমি তোমাকে ভালোবাসি, সার্জিস তোমাকে ভালোবাসি, তোমাদের দুজনের প্রতি একটা অনুরোধ, এই যে যারা মত তৈরি করছে, যারা তোমাদেরকে নিয়ন্ত্রণ করছে, যারা গোটা বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে চাচ্ছে, ইউনূস সরকারকে নিয়ন্ত্রণ করতে চাচ্ছে, এই যার কথা আপনি বললেন যে
ইউটিউবারদের কাছ থেকে একটু তোমরা দূরে থাকো, তোমরা তোমাদের রাজনীতিটাকে তৈরি করো, তোমরা তোমাদের রাজনৈতিক লাইন তৈরি করো। এখন আমি একটা ছোট্ট ভিডিও আপনাকে দেখাই, আমি এইটা বলার পরে তাদের উন্নতি কি হয়েছে দেখেন। একটা হাইপোথেটিক্যাল ওয়ার্ল্ডে এটা ইন্ডিয়ার ভিক্টরি, আমরা ধরে নিচ্ছি এটা ইন্ডিয়ার ভিক্টরি, তার মানে পাকিস্তানের সাথে ইন্ডিয়া যুদ্ধ করেছে এবং ইন্ডিয়ার বিজয় হয়েছে। তার মানে তৎকালীন সময়ে যারা পাকিস্তানের পক্ষে ছিল, তো তার মানে তাদের অবস্থানটা তাহলে সঠিক ছিল না? আমি জাস্ট প্রশ্ন করছি, এটা কিন্তু উত্তর না। ঠিক আছে, মানে জামায়াতে ইসলামের বয়ান দিচ্ছে হচ্ছে আমাদের হাসনাত। তাহলে আপনি এখন বলেন যে ওরা যে বলছে আমরা মধ্যপন্থী, তাহলে তো একটা ভণ্ডামি হয়ে যাচ্ছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে আমার যে হাসনাতদেরকে তো রাজনীতির লাইনটাকে তৈরি করতে হবে, ঠিক করতে হবে। তারা যদি রাজনৈতিক লাইনটা ঠিক না করে, তাহলে এরকম আমাদের এই যে আপনি বলছেন ফরাসি কি বলে আপনার প্যারিস থেকে নিয়ন্ত্রিত হবে, নিউ ইয়র্ক থেকে নিয়ন্ত্রিত হবে, অন্যান্য ইংল্যান্ড থেকে বিভিন্ন দেশ থেকে নিয়ন্ত্রিত হবে। এখন তারা যদি, এখন আমি এটা ধরতে পারি যে তাদের বয়সটা কম, ঠিক আছে, কিন্তু বয়স কম হলেও তোকে তাদেরকে তারা তারা কাদের হয়ে ব্যবহার হচ্ছে এটা বোঝার জন্য যথেষ্ট ব্রিলিয়ান্ট আমি মনে করি এই ছেলেরা, অসাধারণ মেধাবী তারা। তারা এই ভুলটা কেন করছে? যেমন আপনি দেখলেন যে আমরা, আমার জীবনে আপনি কখনো শুনছেন যে কোনো দাবি আদায় হয়েছে 1 ঘন্টায়, 1 ঘন্টার আলটিমেটামে? এই দেখুন, তারা 1 ঘন্টার আলটিমেটাম দিয়েছিল কি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে। এখন প্রশ্ন হচ্ছে আমার যে আপনি এই হাসনাতের মুখে আমি শুনেছি, আমরা যারা মব কালচারের বিরুদ্ধে কথা বলেছি, মব সন্ত্রাসের বিরুদ্ধে, আমরা নাকি মব মারানি, আমাদেরকে বকা দিয়েছে মব মারানিদের কথা শুনবা না। আপনার প্রতিক্রিয়া জানতে চাই। আমি আপনার কথাগুলো শুনলাম, ওদের ব্যাপারে আমি অবশ্যই আশা রাখব। আপনি তাদের যে জিনিসগুলো দেখালেন এবং বললেন, এগুলো 100% মাথায় রেখেই আমি বলবো তাদেরকে এই কিছু ইউটিউবার এবং কিছু বিভ্রান্ত এবং আপনার যারা বাংলাদেশে তাদের কোনো আদর্শে বাস্তবায়ন করতে পারে না, এই উগ্র বামপন্থীরা এবং উগ্র ডানপন্থীরা তাদেরকে বিভ্রান্ত করেছে। আমি মনে করি আপনি যে বললেন তাদের মেধা আছে, তাদের অভিজ্ঞতা এবং উইজডমের অভাব আছে। তো আমি মনে করি তারা ধীরে ধীরে বুঝতে পারবে এবং বোঝা শুরু করছে। রাজনীতি তো আর একদিনে তারা করতে পারবে না। তাদেরকে যে রাতারাতি ক্ষমতার যে মোহ তাদেরকে এই ভণ্ডপীর প্যারিস থেকে বা নিউ ইয়র্ক থেকে বা লন্ডন থেকে বা আপনার নিউ ইয়র্ক থেকে বা টরন্টো থেকে যারা দেখাচ্ছে, তাদের থেকে তাদেরকে দূরে থাকতে হবে। তাদেরকে শর্ট টার্ম, মিড টার্ম এবং লং টার্ম রাজনৈতিক প্ল্যান করতে হবে এবং সেই প্ল্যানের জন্য তাদের সত্যি, এই যে আপনি বললেন যে মধ্যপন্থা, সেটা আমাদের ইসলাম ধর্ম বলেন, সেটা গণতন্ত্র বলেন, সেটা আপনার জাস্টিসের কথা বলেন, সব জায়গায় আপনাকে মধ্যপন্থায় যেতে হবে। যে কোনো ধর্ম এবং ইসলাম ধর্মের বাইরে অন্যান্য ধর্ম কোনোদিন উগ্রবাদ যারা করে তাদেরকে উগ্রবাদই বলে। তাদের সমাজে জায়গা খুবই সংকীর্ণ, সমাজে খুবই ছোট তাদের জায়গা, কিন্তু উগ্রবাদ ছড়ানো খুবই ইজি। আপনি দেখবেন, আপনি যখন ভদ্রভাবে কথা বলবেন, আপনি যখন সবার সাথে, গণতন্ত্র মানে কি আপনার কথা আমি শুনবো, আমার কথা আপনি শুনবেন, কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে মানুষ, মেজরিটি মানুষ যেটা চায় সেটা বাস্তবায়ন হবে। এখন আপনি নির্বাচন চাচ্ছেন না কেন? আপনি নির্বাচন চাচ্ছেন না, তার প্রধান কারণ হচ্ছে ভালো করে এই ভণ্ডরা জানে, এই প্যারিসের ভণ্ডপীরেরা জানে যে তাদের উগ্রতা বাংলাদেশের মানুষ পছন্দ করবে না, এবং এই উগ্রতা পছন্দ করবে না দেখেই তারা পপুলিস্ট বা মব কালচার ডেভেলপ করতে চাচ্ছে। এবং তাদের দুইটা এজেন্ডা, একটা এজেন্ডা হচ্ছে বাংলাদেশে ইউনূস সরকারকে উৎখাত করে নৈরাজ্যবাদী একটা সরকার গঠন করা, দ্বিতীয় হচ্ছে তাদের এজেন্ডা বাস্তবায়ন করে তারা নিজেরা আয়াতুল্লাহ খুমেনি হওয়ার মানে ধান্দা, ব্যর্থ ধান্দা আমি বলবো।
এই যে আমাদের সেনাবাহিনী এবং বিএনপি, এই দুইটা স্টাবলিশড অর্গানাইজেশনকে এরা ধোয়া তুলছি পারে না। বিএনপির অনেক সমালোচনা আছে, বিএনপির অনেক নেতার আমরা তীব্র সমালোচনা করছি, ভবিষ্যতেও করব। সেনাবাহিনী অনেক সদস্য আমাদের মানুষ গুম করছে, খুন করছে, তারা এখনো অনেকেই এনে বসে আছে, তারা ধোয়া তুলছি পারে না। বাট এট লার্জ আপনি যদি প্রতিষ্ঠান হিসেবে ধরেন, এই দুইটা হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক। ট্রু। এদের যদি আপনি ধ্বংস করতে পারেন, এদেরকে যদি ডিমোরালাইজ করতে পারেন, এদের যদি আপনি, আমি আগেও বললাম, আবার আমি রিপিট করতেছি কারণ এটা আমার কাছে এখন মনে হচ্ছে, এরা যে কোনো একজন বা দুজন যদি ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের প্রতি অনাস্থা দেয়, তাহলে উনি 24 ঘন্টা টিকবেন। এবং এই নৈরাজ্যবাদীরা এটাই চাচ্ছে, বিএনপিকে খেপানো, সেনাবাহিনীকে খেপানো। প্রত্যেক দিন সে ওখানে কু দেখতেছে, প্রত্যেক দিন সে বিএনপির বিরুদ্ধে অবস্থান নিচ্ছে এই ভণ্ডপীর। এবং তার ভিতরে সবচেয়ে দুর্ভাগ্য হচ্ছে এই ভণ্ডপীরের কোনো জায়গা নাই, কিন্তু সে কিছু অ্যাক্টিভিজম করে এখানে কিছু নৈরাজ্যবাদী সে এখানে ঢুকাই দিছে উপদেষ্টা পরিষদে। এবং তাদের সর্দার হইল এই হারামজাদা ডক্টর খলিল, যে 2001 সালে স্বামী স্ত্রী খুনের মামলায় আসামি হওয়ার ভয়ে বাংলাদেশ থেকে পালাইছিল। যে জাতিসংঘে দীর্ঘদিন চাকরি করে হঠাৎ করে সে আবার এখানে এসে জুটছে, এবং সে এখন আরাকান আর্মির সাথে, এখানে কিন্তু এটা মনে রাখতে হবে, আরাকান আর্মির সাথে সে যোগাযোগ করতেছে। আপনি যদি আরাকান আর্মির সাথে, অবশ্যই কৌশলগত যোগাযোগ, সেটা কনফিডেন্সিয়ালি করতে হবে, বাংলাদেশের সাথে করতে হবে, কিন্তু আপনি ওপেন ডিক্লেয়ার করে জান্তা সরকারের সাথে বাংলাদেশের এখনো ডিপ্লোম্যাটিক রিলেশন বার্মা সরকারের সাথে, কিন্তু সেখানে আপনি এই যে আরাকান আর্মি, আমরা জানি রাখাইনে আরাকান আর্মির মোটামুটি বলতে পারেন 90% নিয়ন্ত্রণ করতেছে, তাদের সাথে যদি আমার স্বার্থে মিলে আমি যোগাযোগ রাখবো, কিন্তু সেটা তো আপনি অফিসিয়ালি করতে পারবেন না। আপনি কি করতে চাচ্ছেন? আপনি কি যুদ্ধ ঘটাতে চাচ্ছেন আপনার দেশের নৈরাজ্য করার জন্য? আপনি বিএনপি বা জামাত বা এনসিপি বা অন্যান্য সংগঠনের সাথে কথা বলছেন? আপনি তো ইন্টারিম গভর্নমেন্ট, আপনি তো স্বল্পস্থায়ী সরকার, আপনাকে এত বড় ক্ষমতা কে দিছে যে আর্থার সাথে যোগাযোগ করার জন্য? আপনি প্রধান রাজনৈতিক দলগুলোর সাথে যোগাযোগ না করে। এই খলিল হচ্ছে নৈরাজ্যবাদের 1 নম্বর দালাল, এবং ভারতের দালাল বা আর কোন দেশের দালাল আমি জানি না, আমেরিকার দালাল, আমেরিকারও দালাল হইতে পারে। কিন্তু আমার মনে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতাচ্যুত করার প্রধান শক্তি হচ্ছে ভারত, এবং পতিত পালিয়ে যাওয়া হাসিনা। আপনি এই যে এইরকম একটা ভণ্ড এবং নৈরাজ্যজনক, আপনি তার সাক্ষাৎকার প্রথম আলোতে দেখছেন রিটু ভাই? সে আর্থার সাথে এবং আরাকান আর্মির সাথে এবং জান্তার সাথে ওপেন কথাবার্তা সে বলা শুরু করছে। আপনি যে করিডোর দিবেন, করিডোর, এটা তো করিডোর না, ইট ইজ এ রিস্কি গেম। আপনি যদি করিডোর দিতে হয় সেটা কনফিডেন্সিয়ালি প্রধান রাজনৈতিক দলের সাথে, স্টেক হোল্ডারদের সাথে আপনাকে কথা বলতে হবে, বিকজ ইট ইজ নট ইজি গেম। এক্স্যাক্টলি। এটা তো আমার দেশের উপর আক্রমণ আসতে পারে। এক্স্যাক্টলি। এবং সবচেয়ে মারাত্মক ব্যাপার হচ্ছে এই খলিল গং, এই ফরহাদ মজহার গং, ছোটন গং, এই যে ভণ্ডবীর প্যারিসের এই গংরা, at the end of the day they want to topple Dr. Mohammad Yunus government, এবং এই জন্য তারা নির্বাচন চায় না, তারা নৈরাজ্য চায়, তারা সেনাবাহিনীর বিশৃঙ্খলা চায়, তারা বিএনপির বিশৃঙ্খলা চায়। বাংলাদেশের 5ই আগস্ট, জুলাই আগস্টের যে অভ্যুত্থান, সেটাকে ভণ্ডুল করে বাংলাদেশের অসাংবিধানিক সো কল বৈপ্লবিক সরকার গঠন করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে হটিয়ে এক গুন্ডাতন্ত্র, নৈরাজ্যতন্ত্র কায়েম করতে চায়। আমাদের কথাগুলো অনেকের হয়তো ভালো লাগছে না। দেশপ্রেমিক সকল রাজনৈতিক দল, ছাত্র জনতাকে, এনসিপি কে অনুরোধ করব, বিএনপি তো আছে, জামাতকেও বলবো, আপনারা যদি দেশকে ভালোবাসেন, গণতন্ত্র যদি চান, আজকে ডক্টর বদিউল আলম মজুমদার বলছে, আজকে একটু আগে আমি দেখতেছিলাম,
ডক্টর বদিউল আলম মজুমদার বলছেন, যিনি আপনার নির্বাচন সংক্রান্ত কমিশনের চেয়ারম্যান, তিনি বলছেন মৌলিক অনেক সংবিধান চেঞ্জ করে ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব। আপনি আজকে পত্রিকার হেডলাইন দেখেন। ডক্টর বদিউল আলম মজুমদারের মতো বাংলাদেশে উনি এবং ডক্টর তোফায়েল, আমি মনে করি এরা দুজন বাংলাদেশের নির্বাচন সংক্রান্ত, স্থানীয় সরকার সংক্রান্ত শ্রেষ্ঠ বিশেষজ্ঞদের এরা দুজন। তাহলে এই যে ডিসেম্বরে বা জানুয়ারিতে বা ফেব্রুয়ারিতে এর বাইরে যাওয়ার কোনো স্কোপ নাই নির্বাচন। এবং ডক্টর বদিউল আলম মজুমদার সহ অধিকাংশ কমিশনের সদস্য এবং উপদেষ্টাদের মধ্যে বেশিরভাগ, এই 5-6 জন বাদ দিলে সবাই কিন্তু এইসব নৈরাজ্য চায় না। কিন্তু আপনি নৈরাজ্য না করলে তো ইলেকশন পিছাবে না। এদের উদ্দেশ্য তো ইলেকশন পেছানো, এদের উদ্দেশ্য। এখন আমার প্রশ্ন, এদের এই অসৎ উদ্দেশ্য কি সেনাবাহিনী নাকাম করে দিতে পারে না? সেনাবাহিনী হাত গুটিয়ে বসে আছে কেন? সেনাবাহিনীকে তো আমরা ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়েছি, তাহলে সেনাবাহিনী কেন অ্যাক্টিভ না? সেনাবাহিনী কেন মানে মানুষের নিরাপত্তা দেবে না? কেন হাত গুটিয়ে বসে থাকবে? এটা তো প্রশ্ন। এখন তো মানুষ প্রশ্ন করছে, সেনাবাহিনীর কি মানে কি সমস্যা? তারা কি ভয় পাইছে? তারা কি এই কি বলে এই ইউটিউবারদেরকে ভয় পায়? দেশ কি এখন ইউটিউবাররা চালাচ্ছে? মানুষ প্রশ্ন করছে ভাই, মানুষ এখন প্রশ্ন করছে। এই প্রশ্ন আমি আপনাকে করছি। ভাই, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং আশা করি সেনাবাহিনী ইজ অন দ্য রাইট ট্র্যাক। এবং আপনার সাথে আমিও মাঝে মাঝে বিরক্ত হই, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে সেনাবাহিনী সবকিছু অবজার্ভ করতেছে, গণতন্ত্রের পক্ষে তারা আছে, মানুষের পক্ষে তারা আছে। বিএনপিও ম্যাচিউরড এবং সিজন রাজনৈতিক দল, তাদের অনেক ভুল ভ্রান্তি আছে, অনেক ভুল করতেছে, কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে আমি বলি আপনাকে জুলাইয়ের পরে আর কাউকে রেহাই দেওয়া হবে বলে আমি মনে করি না। জুলাই কনসেনসাস যে টাইমটা আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার দিচ্ছেন, আমি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের উপর 100% আস্থা এখনো রাখতে চাই। এবং তাদের মানে সিনিয়র এবং যারা বেশিরভাগ উপদেষ্টা, আমি নাম আপনি আস্থা রাখতে পারেন, আমি আস্থা রাখতে পারছি না। আই এম সরি ফর দ্যাট। কেন পারছি না? যদি উনি রিশাফল না করে, উনি যদি ডিপ স্টেট, উনার আশেপাশে যেসব কুচক্রীরা এই দেশে অস্থিতিশীল করতে চায়, তাদেরকে নিয়ে যদি উনি সংসার করে, ওদেরকে যদি রিশাফল না করে, আমি আপনাকে বলছি যে এই অ্যানার্কি শুরু হয়ে যাবে, এবং এই অ্যানার্কি আপনি থামাতে পারবেন না, গ্যারান্টি দিলাম আপনাকে। সুতরাং আমি মনে করি এখন মানে সেনাবাহিনীকে এগিয়ে আসা উচিত মানুষের নিরাপত্তার জন্য, দেশের নিরাপত্তার জন্য, দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য। আমি আপনার সাথে সম্পূর্ণ একমত। আমি যেটা আপনাকে বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, এখন যে এনআরকিটা আমরা দেখতে পাচ্ছি এবং এটাকে আরো মানে রিফুয়েল করে আরো আগাইতে চাচ্ছে, আমি বলতে চাচ্ছি জুন মাস হয়তো আপনি দেখবেন, আমি মনে করি জুলাই থেকে এদের পাছা লাল করতে হবে এবং লাল করা হবে। এবং এই ছোটন গং, ফরহাদ মজাহার গং এবং এই যে ভণ্ড পীরের গং, এদেরকে আমি মনে করি বাংলাদেশ সেনাবাহিনী ভালো করে চিহ্নিত করছে। সেনাবাহিনী আর তাদের মতো তো ওই যে আপনার ওই পুঁটি মাছের মতো তিরিং তিরিং বিরিং লাফাবে না, যেদিন ধরবে তাদের সে ধরা হবে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে আমি আস্থা আপনি রাখতে পারতেছেন না, আপনার প্রতি সম্মান রেখেই আমি বলবো ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে উৎখাত করার জন্য উনার উপদেষ্টা পরিষদে এই গং ঢুকছে। এবং আমরা জানি তারা কারা, সময় মতো প্রকাশ করব। আমরা সব জানি, আমরা ইতিমধ্যে কিছু নাম প্রকাশও করছি, আমরা প্রমাণ সহ বের করে এগুলা আরো বলবো। আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব স্মার্ট এনাফ, উনি যদি বসে থাকে ঘরের মধ্যে, তাহলে উনার যেমন 12টা বাজবে, বাংলাদেশেরও 12টা বাজবে, গণতন্ত্রের 14টা বাজবে। সুতরাং আমরা মনে করি যে দেশে নৈরাজ্য সৃষ্টির জন্য তারা এখন ভেরি ওপেন। তাদেরকে দেশের বাইরে যারা আছে তাদেরকে তো ধরতে পারবেন না, দেশের ভিতরের গুলাকে ধরেন এবং তাদেরকে যথাযথ কর্ম করে
তাদেরকে ওই ভারতের যে পালিয়ে যাওয়া হাসিনার দেশে পাঠাবেন নাকি অন্য বঙ্গোপসাগরে পাঠাবেন, এটা ঠিক? ধন্যবাদ আপনাকে।